সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বার্ড ফ্লু, কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারী আশঙ্কা। এদিকে ইমরান খান কি মারা গেছেন নাকি বেঁচে আছেন, এবার যা জানালেন ছোট ছেলে। অপরদিকে ইউক্রেনের আরও 230 সেনা নিহত এবং সবশেষে থাকছে রাফায় 9 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। বার্ড ফ্লু, কোভিডের চেয়েও ভয়ঙ্কর মহামারী আশঙ্কা। বিশ্বজুড়ে পশু পাখি এবং অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছড়ানো বার্ড ফ্লু যদি মানুষের মধ্যে সহজে সংক্রমিত হতে শুরু করে, তবে তা কোভিডের চেয়েও ভয়াবহ মহামারী সৃষ্টি করতে পারে। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউটের শ্বাসতন্ত্র সংক্রমণ বিশেষজ্ঞ মেরি আন রামেক্সভেলতি সম্প্রতি এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, মানুষের দেহের সাধারণ ফ্লু ভাইরাস H1 ও H3 বিরোধী অ্যান্টিবডি থাকলেও H5 ধরনীয় বার্ড ফ্লুর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা নেই। ফলে ভাইরাসটি রূপ বদলালে তা সহজেই গুরুতর রোগ সৃষ্টি করতে পারে এবং শিশু থেকে শুরু করে স্বাস্থ্যবান মানুষ সবাই ঝুঁকিতে পড়তে পারে। গত কয়েক বছরে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লুয়েঞ্জার কারণে কোটি কোটি পাখি মেরে ফেলা হয়েছে, যা খাদ্য সরবরাহ এবং বাজার মূল্যকেও প্রভাবিত করেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে এখনও গৃহপালিত পাখি এবং গরুর খামারে H5 ধরন ছড়িয়ে রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে প্রথমবার একজন মানুষের দেহে H5N1 বার্ড ফ্লুর সংক্রমণ শনাক্ত হয়, যিনি পরবর্তীতে মারা যান। অধিকাংশ সংক্রমণই আক্রান্ত প্রাণীর সঙ্গে ঘনিষ্ঠ সংস্পর্শের কারণে ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, 2003 থেকে 2025 পর্যন্ত প্রায় 1000 মানুষের মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ ধরা পড়েছে, যার প্রায় 48% মৃত্যুবরণ করেছেন। তবে মানুষের সংক্রমণের ঝুঁকি এখনও তুলনামূলকভাবে কম বলে বিশ্ব প্রাণী সম্পদ সংস্থা মনে করছে। রামেক্সভেলতি বলেন, মহামারী হওয়ার সম্ভাবনা থাকলেও ফ্লুয়ের টিকা, অ্যান্টিভাইরাল ও দ্রুত টিকা উৎপাদনের ক্ষমতা এখন অনেক উন্নত। ফলে আগের তুলনায় বিশ্ব আজ অনেক বেশি প্রস্তুত। এদিকে ইমরান খান কি মারা গেছেন নাকি বেঁচে আছেন, এবার যা জানালেন ছোট ছেলে। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবরে তোলপাড় চলছে দেশটিতে। এর মাঝেই তার 3 বোন অভিযোগ তুলেছেন, ভাইয়ের সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হচ্ছে না তাদের। এমনকি ইমরান খানের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন তারা। আদিয়ালা কারাগারের বাইরে তাদের উপর সুরক্ষাবলের বহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ইমরান খান এবং তার দল পিটিআই সমর্থকদের মধ্যে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগার এলাকায় জড়ো হয়েছেন হাজার হাজার পিটিআই নেতাকর্মী। এ অবস্থায় একটি বিবৃতি দিয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ, যেখানে তারা দাবি করেছে ইমরান খান আদিয়ালা কারাগারই আছেন। আদিয়ালা থেকে তাকে অন্যত্র সরানোর খবর সত্য নয়। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবর ভিত্তিহীন এবং তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও জানান, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি দাবি করেন, তিনি কারাগারে থেকে যে সুবিধা পেতেন ইমরান খানের চেয়েও বেশি পাচ্ছেন। তবে এরপরেও ইমরান খানের অবস্থা ঘিরে রহস্য রয়ে গেছে। বিতর্ক নতুন করে উস্কে দিয়েছেন তারই ছোট ছেলে কাসিম খান। তার দাবি অনুযায়ী তার বাবার বেঁচে থাকার কোনো প্রমাণ নেই এখনও পরিবারের কাছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি বিবৃতিতে কাসিম বলেছেন, পরিবারকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, এমনকি তার জীবিত থাকার কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। পরিস্থিতিকে ইচ্ছাকৃত অন্ধকারে রাখা হচ্ছে। কাসিম পাকিস্তানের বাইরে বসবাস করেন এবং সক্রিয় রাজনীতি থেকে দূরেই থাকতে পছন্দ করেন। এক্সে নিজের পোস্টে তিনি লেখেন, ইমরান খান 845 দিন ধরে কারাবন্দী এবং গত 6 সপ্তাহ ধরে তাকে ডেথ সেলে একক বন্দীকত্বে রাখা হয়েছে। তার দাবি, আদালতের নির্দেশ থাকলেও পরিবারের সদস্যদের সাক্ষাতের অধিকার অস্বীকার করা হয়েছে। তিনি লেখেন, 1 মাসের বেশি সময় ধরে পাকিস্তান সরকার অঘোষিতভাবে ইমরান খানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ বন্ধ করে রেখেছে। কোনো ফোন কল হয়নি, কোনো দেখা হয়নি এবং জীবনের কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। কাসিম তার পোস্টে সতর্ক করে বলেন, ইমরান খানের নিরাপত্তা সম্পর্কে যে কোনো ঘটনার জন্য পাকিস্তান সরকার এবং তাদের হ্যান্ডলারদের আইনগত, নৈতিক এবং আন্তর্জাতিকভাবে পূর্ণ দায়ভার বহন করতে হবে। এরপর তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলোর উদ্দেশ্যে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়ে লেখেন, ইমরান খানের জীবিত থাকার প্রমাণ নিশ্চিত করুন, আদালতের নির্দেশ অনুযায়ী সাক্ষাৎ নিশ্চিত করুন, এই অমানবিক বিচ্ছিন্নতার অবসান ঘটান এবং রাজনৈতিক কারণে আটক পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতার মুক্তির দাবি তোলেন। উল্লেখ্য, 2022 সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন মামলা দেওয়া হয়। এছাড়াও সেনাবাহিনীর সদর দপ্তরে হামলার রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে। অনেক নাটকীয়তার মধ্যে 2023 সালে গ্রেফতার করা হয় ইমরান খানকে। একবার ছাড়া পেলেও পরবর্তীতে আবার গ্রেফতার করা হয় ইমরান খানকে। এরপর 2023 সালের আগস্ট থেকে জেলেই আছেন ইমরান খান।
অপরদিকে ইউক্রেনের আরও 230 সেনা নিহত। রাশিয়ার ব্যাটল গ্রুপ সাউথের সেনারা গত 24 ঘন্টায় 230 জনেরও বেশি ইউক্রেনীয় সেনাকে ধ্বংস করেছেন বলে জানিয়েছেন গ্রুপের মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ। শনিবার 29 নভেম্বর একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা টাস। রুশ মুখপাত্র বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী 24 ঘন্টায় 230 জনেরও বেশি সৈন্য হারিয়েছে। এই সময় রুশ যৌথ বাহিনীর ইউনিট এবং আক্রমণকারী ড্রোন ইউনিট ইউক্রেনের 5টি সাঁজোয়া যুদ্ধবাহন, যার 3টি পশ্চিমে নির্মিত, 19টি অটোমোবাইল, 4টি ফিল্ড আর্টিলারি গান, একটি ইডব্লিউ স্টেশন এবং 4টি গোলাবারুদ ও জ্বালানির গুদাম ধ্বংস করেছে। এদিকে সেভারস্তিকে ড্রোন ইউনিট ইউক্রেনের 2টি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র, একটি স্টার্লিং টার্মিনাল এবং 6টি যোগাযোগ অ্যান্টেনা লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে উল্লেখ করেছেন ভাদিম আস্তাফিয়েভ। তিনি আরও জানান, ক্রামাটার্স্ক বিকের ড্রোন ইউনিট ইউক্রেনীয় বাহিনীর একটি জমিন ভিত্তিক রোবোটিক কমপ্লেক্স ধ্বংস করেছে, একটি 18 অক্টোকপ্টার ভূপাতিত করেছে, একটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র, একটি স্টার্লিং টার্মিনাল, 3টি এফপিভি ড্রোন অ্যান্টেনা এবং 3টি যোগাযোগ অ্যান্টেনায় আঘাত হানে। এছাড়া কনস্ট্যান্টিনোভকার দক্ষিণাঞ্চলের ড্রোন ইউনিট, শত্রু বাহিনীর 3টি ভূমিভিত্তিক রোবোটিক সিস্টেম, একটি অস্থায়ী বাসা এবং ইউক্রেনীয় বাহিনীর 6টি ডাগআউট ধ্বংস করেছে বলেও জানান আস্তাফিয়েভ। এদিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাশিয়া সবসময় শান্তির পক্ষে থাকলেও প্রণোদিত সংকটের জন্য রাশিয়া সর্বদা প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল ওয়ানকে দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন। পেসকভের এই বক্তব্য আসে বেলজিয়ামের রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস গঞ্জারের এক মন্তব্যের পর। গঞ্জার সতর্ক করেছেন যে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন বিশ্বসরকারভাবে রাশিয়ার সঙ্গে বড় সংকটের প্রস্তুতি নিচ্ছে। যুদ্ধ বা শান্তি কোনটি প্রত্যাশা করা উচিত এমন প্রশ্নে পেসকভ বলেন, অবশ্যই আমাদের শান্তি কামনাই করতে হবে, তবে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকতে হবে। সর্বোচ্চ ভালো ফলাফলের আশা করতে হবে, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির প্রস্তুতি রাখতে হবে। ক্রেমলিন বরাবরই বলে এসেছে যে আন্তর্জাতিক মঞ্চে ডিপ্লোম্যাটিক সমাধানই তাদের প্রথম পছন্দ, তবে পশ্চিমী জোটগুলোর সামরিক প্রস্তুতি পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে রাশিয়ার অভিযোগ। এবং সবশেষে থাকছে রাফায় 9 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের। দক্ষিণ গাজার রাফা শহরে একটি সুড়ঙ্গের ভিতরে 9 ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার 28 নভেম্বর একটি বিবৃতিতে এই দাবি করেছে ইসরায়েলের সেনারা। খবর মিডল ইস্ট মনিটরের। ইসরায়েলের সেনারা আরও অভিযোগ করেছে, এখন পর্যন্ত পূর্ব রাফার ভূগর্ভস্থ সন্ত্রাস কাঠামো থেকে পালাতে চাওয়া 30 জনের বেশি যোদ্ধাকে হত্যা করা হয়েছে। তবে ইসরায়েলের এই দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি হামাস। সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রায় 200 হামাস যোদ্ধা রাফার একটি সুড়ঙ্গে আটকা পড়েছে। তবে তাদের নিরাপদে বেরিয়ে আসার পথ দেওয়ার জন্য হামাস ও মধ্যস্থতাকারীদের অনুরোধে এখনো সাড়া দেয়নি তেল আবিব। রাফা গাজা উপত্যকার এমন অঞ্চলে অবস্থিত যা এখন ইসরায়েলের সেনা দখলে রাখছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের একটি যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছায়। চুক্তির প্রথম ধাপের মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে জিম্মিদের মুক্তি। এছাড়া গাজা পুনর্গঠন ও হামাস ছাড়া নতুন প্রশাসনিক ব্যবস্থাপনা গঠনের পরিকল্পনা আছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় প্রায় 70,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও এই সময়ে আহত হয়েছেন 1,70,000-এরও বেশি ফিলিস্তিনি।